হ্যালো ফ্রেন্ড, তোমাদের চ্যানেল ইনভেস্টিং ক্যাপসুলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজ আমরা মেনলি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি কি, বাজাজ হাউজিং ফাইন্যান্সের শেয়ারে কিন্তু 10%-এর লোয়ার সার্কিট লেগেছিল। সেটা কেন লেগেছিল সেই বিষয়টা নিয়ে আমরা সম্পূর্ণ আলোচনা করব। আর অ্যাকচুয়ালি কি যারা আইপিওতে এই শেয়ারটা পেয়েছিল তাদের কি ভয় করা উচিত, বা যারা নতুন ভাবছে যে ফ্রেশলি এই শেয়ারে ইনভেস্ট করবে তাদের কি অ্যাকচুয়ালি এখনই ইনভেস্ট করে দেওয়া উচিত নাকি একটু ওয়েট করে থাকা উচিত? মানে দুইজনই কিন্তু ভয়তে আছে। যারা শেয়ারটা অ্যালটেড হয়েছে, যারা শেয়ারটা পেয়েছে তারাও ভয়তে আছে, যারা নতুন ফ্রেশ ইনভেস্ট করবে তারাও কিন্তু ভয়তে আছে। তো এই ভিডিওতে মেনলি আমার লক্ষ্য যেটা থাকবে, এই ভিডিওটি দেখার পরে প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করি বাজাজ হাউজিং ফাইন্যান্স নিয়ে তোমার কোনোদিন কোনো ডাউট হবে না। তো চলো ভিডিওটি তোমাদের ভালোবাসা দিয়ে শুরু করি। দেখো, আজ যে বাজাজ হাউজিং ফাইন্যান্স ডাউন হয়েছিল 10%, তার পিছনের কারণটা দেখো, নিউজটা দেখো। এইচএসবিসি যে একটা ব্রোকার হাউস আছে, সেটা কিন্তু কি করেছিল, রিডিউস করেছে বাজাজ হাউজিং ফাইন্যান্সের রেটিং, আর প্রেডিক্ট করেছে, ভবিষ্যৎবাণী করেছে কি এখনো কিন্তু 27% নিচে আসবে। এইচএসবিসিটা কি? এইচএসবিসি কিন্তু একটা গ্লোবাল ব্রোকারেজ ফার্ম। গ্লোবাল ব্রোকারেজ ফার্ম মানে কি, আমরা যেমন দেখি মতিলাল অসওয়াল, দেন কোটাক সিকিউরিটি, যে মিউচুয়াল ফান্ডগুলো আছে, ইন দ্য সেম ওয়ে এইচএসবিসি কিন্তু একটা গ্লোবাল ব্রোকারেজ ফার্ম। এটা কি কেন বলেছে এখনো তো 27% নিচে আসবে? তার কারণ দেখো, এই যে আর্নিং কিন্তু স্লো ডাউন হবে, আর্নিং কম হয়ে যাবে, সেই জন্য বলেছে। আর কতটা হবে দেখো, এই যে টার্গেট প্রাইস দিয়েছে কিন্তু 110-এর টার্গেট প্রাইস দিয়েছে, আর এখনো 27% ডাউন হওয়ার কিন্তু একটা প্রেডিকশন দিয়েছে। আর তোমরা এই নিউজটা দেখলে, একটা নেগেটিভ নিউজ সাথে একটা পজিটিভ নিউজ দেখো। বাজাজ হাউজিং ফাইন্যান্স যেদিন লিস্ট হয়েছিল, 17 তারিখ দেখো ডেটটি, লিস্ট হয়েছিল, তারপর দেখেছিলে যে ইস্যু প্রাইস থেকে, মানে 70 টাকা ছিল ইস্যু প্রাইস, সেখান থেকে কিন্তু 160% জাম্প হয়েছিল। তার সত্ত্বেও ফিলিপ ক্যাপিটাল কিন্তু, তার সত্ত্বেও 160% উপরে যাওয়া সত্ত্বেও কিন্তু আপসাইড দেখছিল, এখনো উপরে যাওয়ার সম্ভাবনা দেখছিল, তাই না? এবার আমরা যদি এটা একটু আরো বিস্তারিতভাবে দেখি, তাহলে দেখব যে ফিলিপ ক্যাপিটাল কিন্তু বাজাজ হাউজিং ফাইন্যান্সের এটা ফোরকাস্ট করেছিল, ভবিষ্যৎবাণী করেছিল কি নেক্সট 1 বছরে এখনো 27% বাড়বে। সেই জন্য কিন্তু একটা বাই রেকমেন্ডেশন দিয়েছিল। এবার তোমরা একটা পজিটিভ নিউজ দেখলে, এটা একটা পজিটিভ নিউজ দেখলে, আর আগেরটাকেই একটা নেগেটিভ নিউজ দেখলে, তাই না? এবার দুটোই তোমাদের সামনে আছে। তাহলে মেনলি যে কোশ্চেনটা আসবে, যে একজন সেই একই কোম্পানি, একই ফান্ডামেন্টাল, সবকিছু একই, তাই না? একই বিজনেস, কেউ একজন বাইং কল দিচ্ছে, কেউ একজন সেলিং কল দিচ্ছে। তার কারণ কি, যেখানে সিম্পলি টাকার যে বিষয়টা, মানে যেখানে টাকা, মানুষের টাকার বিষয়টা আসবে, সেখানে কিন্তু এমন অনেক বাজে বাজে, এমন অনেক মাথা খারাপ করা নিউজ আসবে, তাই না? আমি তোমাদের ইন ফিউচার আরো অনেক কিছু, অনেক নিউজ এমন দেখিয়ে দেবো যে অনেক মিউচুয়াল ফান্ড কিন্তু যেসব শেয়ারের বাইং কল দিচ্ছে যে এখন বাই করা উচিত, তারা নিজেরা কিন্তু সেল করছে। আর অ্যাকচুয়ালি বলবে যে সেল সেল করা উচিত, তারপর দিন দেখবে তুমি শেয়ার কিন্তু উপরে উঠে যাচ্ছে, তাই না? তো এইসব বিষয় নিয়ে বেশি মাথা ঘামানো উচিত নয়। আমরা মেনলি কোম্পানির বিজনেসটা দেখবো। চলো, এমন যখন নিউজ আছে তখন কিন্তু আমাদের ফান্ডামেন্টাল যে কোম্পানির স্টাডি, সেটা কিন্তু খুব কাজে আসে। তো চলো আমরা দেখি কোম্পানির কি ফান্ডামেন্টালি কি আছে। চলো, বাজাজ হাউজিং ফাইন্যান্স, আমরা নাম শুনেই কিন্তু বুঝতে পারছি যে বাজাজ হাউজিং ফাইন্যান্স মানে কি, একটা হাউজিং ফাইন্যান্স বিজনেস করে, মানে হোম লোন দেয় আর কি। দেখো, মর্টগেজ লোন দেয় কোম্পানি। আর সাথে দেখো, কোম্পানি কিন্তু সেকেন্ড লার্জেস্ট, কিসে দেখো, সেকেন্ড লার্জেস্ট হাউজিং ফাইন্যান্স কোম্পানি, সেকেন্ড লার্জেস্ট। এই ওয়ার্ডটার উপরে একটু ফোকাস করবে, সেকেন্ড লার্জেস্ট। সাথে দেখো, সেকেন্ড লার্জেস্ট কি, মাত্র 7 বছর বিজনেস শুরু করার, মাত্র 7 বছরের মধ্যে কিন্তু সেকেন্ড লার্জেস্ট হয়ে গেছে। এমনও অনেকে আছে যারা 7 বছর ধরে বিজনেস করে কিন্তু কি বিজনেস করছে তারা জানে না। কিন্তু দেখো, বাজাজ এর নামটাই কিন্তু অনেকটা, যে 7 বছর থেকে শুরু করেছে আর 7 বছরই কিন্তু সেকেন্ড নাম্বারে এসে গেছে। আর সাথে দেখো কি 8 নম্বর আছে, এ দেখো মানে কি 8 নম্বর প্লেসে আছে কি, 8 লার্জেস্ট এনবিএফসি আছে। কেন? মানে অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট, মানে কত টাকা ম্যানেজ করছে সেই দিক থেকে কিন্তু 8 নম্বরে। সাথে দেখো, মোস্ট প্রফিটেবল, সেকেন্ড মোস্ট প্রফিটেবল হাউজিং ফাইন্যান্স কোম্পানি। মানে বুঝতেই পারছো, বাজাজ, মানে বাজাজ গ্রুপ অ্যাকচুয়ালি, সঞ্জীব বাজাজ যে ম্যানেজিং ডিরেক্টর আছে, তিনি অ্যাকচুয়ালি জানেন যে ইন্ডিয়াতে কেমন ভাবে বিজনেস করতে হয়, তাই না? আর মেনলি দেখো, আমরা দেখলাম কোম্পানি মার্কেট লিডার। সাথে দেখো কোন জায়গায় কতটা বিজনেস করে। কোম্পানির যদি মোট 100 টাকা লোন দেয়, তাই না, 100 টাকা যদি এইউএম দিয়ে লোন দেয়, তাহলে দেখো
মোট মহারাষ্ট্রে কিন্তু মানে মেনলি বাজাজ হাউজিং ফাইন্যান্স কিন্তু মহারাষ্ট্র বেস্ট একটা কোম্পানি। মহারাষ্ট্রে কিন্তু 32 টাকা দেয়, মানে 32%। দেন দেখো কর্ণাটকে কিন্তু 22%। আর দেন একটু নিচে আসলে আমরা দেখবো কি ওয়েস্ট বেঙ্গলে কিন্তু মাত্র 1.7%। মানে আমরা ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এই বাজাজ হাউজিং ফাইন্যান্সের নাম কিন্তু বেশিরভাগ একটা শুনিনি, তাই না, এই কোম্পানিটা। তো চলো বুঝতেই পারছো মানে এখনো কি এই এই দেখে আমি বুঝলাম যে কি এখনো যে মার্কেট আছে সেই মার্কেট এখনো কিছু বাজাজ হাউজিং ফাইন্যান্সের কিন্তু এখনো যে মার্কেট এত কিন্তু গ্রোথ বাকি। মানে বুঝতে পারছো ওয়েস্ট বেঙ্গল এত বড় একটা জায়গা মাত্র 2%। আর মানুষের এখনো কত টাকার দরকার, মানে বুঝতে পারছো কত বড় মার্কেট, আর সাথে কইটুকানি মানে জাস্ট অল্প কিছুটা পরিমাণ বিজনেস করছে, তাই না, মানে এখনো কত গ্রোথ বাকি তোমরা বুঝতেই পারছো। দেন দেখো একটা বলি, সঞ্জীব বাজাজ যিনি আর কি বাজাজ গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর মানে এমডি যিনি, ইনি তো টপ নচ একটা ম্যানেজমেন্ট, তাই না, টপ নচ একটা লিডার, মানে A1 একটা লিডার। আর সাথে একটা কথাই আছে কি তুমি যে কোম্পানিতে ইনভেস্ট করছো সেই কোম্পানির যে মালিক তিনি যদি কোটিপতি হয় তাহলে তুমি যে কোম্পানিতে ইনভেস্ট করছো তাহলে তুমি কোটিপতি হতে পারো বা অ্যাটলিস্ট লাখপতি হতে পারো। তাই সেই দিক থেকে আমি যদি দেখি তাহলে দেখো সঞ্জীব বাজাজের কিন্তু নেটওয়ার্থ মানে মোট সম্পত্তি 2024 অনুযায়ী কিন্তু 620 কোটি টাকা ছিল, মানে বুঝতেই পারছো। আর কোম্পানির লিডার তো A1 লিডার। এবার জাস্ট আমরা যদি কোম্পানির সাথে দেখো বাজাজ হাউজিং ফাইন্যান্সের সাথে আমরা যদি কোম্পানির মানে সব কোম্পানির একটা পিয়ার যদি কম্প্যারিজন করি তাহলে বেশ ভালো করে বুঝতে পারবো যে কোম্পানি কেন এত পিইতে আছে আর কেন কোম্পানিতে আমাদের ইনভেস্ট করা উচিত, তাই না। তো চলো দেখে নিই। দেখো বাজাজ হাউজিং ফাইন্যান্স মার্কেট ক্যাপিটালাইজেশনের দিক থেকে যদি আমরা সাজাই তাহলে দেখবো বাজাজ হাউজিং ফাইন্যান্স কিন্তু 1,13,000 কোটি টাকার মার্কেট ক্যাপ। দেন আস্তে আস্তে কম হয়েছে, আর সব থেকে কম দেখো কি হোম ফার্স্ট ফাইন্যান্স, এটা কিন্তু 11,000 কোটি টাকার একটা মার্কেট ক্যাপের কোম্পানি, ঠিক আছে। এবার যে মোস্ট ইম্পর্টেন্ট যে ম্যাট্রিক্স সেটা আমরা দেখবো কি, দেখো সেল গ্রোথ, দেখো কোম্পানির সেল গ্রোথ কিন্তু আমরা দেখবো। সেল গ্রোথ কেন ইম্পর্টেন্ট, দেখো সেল গ্রোথটা কেন বেশি ইম্পর্টেন্ট। ধরো তোমার কোনো দোকান আছে, ঠিক আছে, দোকানে তোমাকে মেনলি যত বেশি সেল করবে, তাই না, তত বেশি না প্রফিট হবে। তুমি কম সেল করলে থোড়ি না তোমার প্রফিট হবে, যত বেশি সেল করবে তত বেশি প্রফিট হবে। তো প্রফিটটা কিন্তু বেশি একটা ইম্পর্টেন্ট একটা ম্যাট্রিক্স। এবার দেখো এই কোম্পানির সেল লাস্ট 3 বছরের সেল গ্রোথটা আমরা দেখছি। দেখো বাজাজ হাউজিং ফাইন্যান্সে কিন্তু 34%, মানে নাম্বার 1 সেল গ্রোথ দিয়েছে। হুডকোর দেখো মাত্র 2%, সেখানে LIC দেখো মাত্র 11%, PNB তো কিছু নেই বললেই চলে, নেগেটিভ আরো। অ্যাপটাস হাউজিং ফাইন্যান্স কিন্তু 28%। দেন আমরা যদি আর একটু নিচে আসি তাহলে দেখবো কি হোম ফার্স্ট ফাইন্যান্স কিন্তু সেকেন্ড নাম্বারে আছে, মানে টপ তাহলে দেখলে কি ফার্স্ট আছে কিন্তু বাজাজ হাউজিং ফাইন্যান্স কিন্তু 1 নম্বরে আছে, কোম্পানি এদিক থেকেও কিন্তু 1 নম্বরে, তাই না। দেন দেখো আবার যদি আমরা একটু দেখি তাহলে কোম্পানির সেল গ্রোথ দেখলাম, মানে আমরা দেখলাম এই যে সেলটা কিন্তু ইম্পর্টেন্ট, প্রফিটটা হওয়ার জন্য সেল ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো দেখো এবার যদি আমরা প্রফিটটা দেখি লাস্ট 3 বছরে এই যে প্রফিটটা আমরা দেখছি, তাহলে দেখো লাস্ট 3 বছরে কিন্তু প্রফিট সব থেকে বেশি করেছে। দেখো 34% সেল গ্রোথ ছিল, প্রফিট দেখো 56%, জাস্ট সি 56% প্রফিট হয়েছে। দেখো কোনো ধারে কাছে কোনো কোম্পানিই নেই। হুডকোর মাত্র 10%, LICর 20%, PNBর 18%, তাই না, আর হোম ফার্স্ট ফাইন্যান্সের 45%। এখানেও কিন্তু 1 নম্বর কোম্পানিকে বাজাজ হাউজিং ফাইন্যান্স, আর সেকেন্ডে কে আছে হোম ফার্স্ট ফাইন্যান্স। হোম ফার্স্ট ফাইন্যান্স একটা ভালো কোম্পানি, তোমরা চাইলে স্টাডি করতে পারো, কিন্তু আমরা মেন 1 নম্বর বাজাজ হাউজিং ফাইন্যান্স নিয়ে আমরা এখানে আলোচনা করছি। তো বুঝতেই পারছো এখানেও কিন্তু কোম্পানি 1 নম্বর। তাহলে তোমরা এবার সিম্পলি বুঝতে পারছো যে কোম্পানি কেন এত প্রিমিয়াম ভ্যালুয়েশন কমান্ড করে, তাই না, কারণ কোম্পানি সব দিক থেকে এগিয়ে, তো বাজার তো একে বেশি পি দিয়ে রাখবেই, তাই না। এবার নেক্সট স্লাইড দেখো কোম্পানির পিও আমরা সেই জন্যই দেখছি, কোম্পানির পি কিন্তু সব থেকে বেশি 65। দেন দেখো আর দেন দেখলাম কি 1 নম্বরে এ আছে সেই জন্য এর পিও বেশি। দেন সেকেন্ড নম্বরে দেখলাম হোম ফার্স্ট ফাইন্যান্স আছে, সেই জন্য দেখো সেকেন্ড নম্বরে মানে পি দিক থেকে বেশি দিক থেকে বলতে গেলে সেকেন্ড নম্বরে কিন্তু হোম ফার্স্ট ফাইন্যান্স আছে। দেন দেখো
প্রোমোটার হোল্ডিং যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখবো বাজাজ হাউজিং ফাইন্যান্সের প্রোমোটার কিন্তু সব থেকে বেশি হোল্ড করে রয়েছে, মানে মোটামুটি এই 89%, 90% হোল্ড করে রয়েছে। দেন হুডকো আছে 75%, দেন হোম ফার্স্ট ফাইন্যান্স দেখো 23% মাত্র। তো এই দিক থেকেও কিন্তু এই প্রোমোটার হোল্ডিং এর দিক থেকে দেখতে গেলেও কিন্তু বাজাজ হাউজিং ফাইন্যান্স কিন্তু 1 নম্বরে আছে, মানে বুঝতেই পারছো সব দিক থেকে 1 নম্বরে আছে, তাই না? এটা যেটা 88% তোমরা দেখলে, 88% এই যে এখানে প্রোমোটার হোল্ডিং দেখলে, এটা কিন্তু রিডিউস হয়ে, মানে কোম্পানি একবার লিস্ট হয়ে যাওয়ার পরে নেক্সট 3 বছরের মধ্যে কিন্তু এই 88%টাকে কমিয়ে ম্যাক্সিমাম কত 75% রাখা যায়। তো এটা কমে আসবে, এটা নিয়ে নো প্রবলেম। বাট তুমি বুঝতেই পারছো কোম্পানির প্রোমোটারের কতটা কনভিকশন, কোম্পানির উপর কতটা বিশ্বাস, যে 90% নিজেই হোল্ড করে রেখে দিয়েছে। তো এই দিক থেকেও কোম্পানি নাম্বার 1। তো এবার এটাতে দেখেও, মানে এতগুলো অ্যানালিসিস দেখেও যাদের মানে খুশি হয়নি, তাদের জন্য আরো অ্যানালিসিস আছে। দেখো, এটা কিন্তু বাজাজ হাউজিং ফাইন্যান্সের যে ডিআরএইচপি ফাইল করেছিল আইপিও এর সময়, সেখান থেকে নেওয়া হয়েছে। এটা আমার কিছু নয়, আমার বানানো কিছু নয়, এটা কোম্পানির ফিনান্সিয়াল এর থেকে আমি নিয়েছি। দেখো, ইন্ডিয়ান ইকোনমি কিন্তু গ্রো করার এক্সপেক্টেড কত, মানে 2025-এর 7% ইকোনমিক গ্রো হবে। আর দেন এখান থেকে দেখো 2025 থেকে 2029-এ কিন্তু মোটামুটি এক্সপেকটেশন কত, 6 থেকে 7% ক্যাগারে কিন্তু গ্রো হবে ইন্ডিয়ান ইকোনমি। এবার কি, ইন্ডিয়ান ইকোনমি যদি এত ফাস্ট গ্রো হয়, তাহলে কি ইন্ডিয়ান ইকোনমি অর্থনীতি যদি এত গ্রো হয়, তাহলে মানুষজন তো আরো ভালো থাকতে চাইবেই, তাই না? তুমি সিম্পলি দেখো, আগে কত মানুষ মাটির ঘরে থাকতো, এখন তো মাটির ঘর দেখাই যায় না। মাটির ঘর দেখা মানে কি, মানে একটা দুর্লভ একটা জিনিস, তাই না? তো মানুষ তো ঘর করবেই, আর মানুষ ঘর তো করছে, ঠিক আছে, ঘরের সাথে কত লাক্সারি ঘর মানুষ এখন করছে, তাই না? মানুষের এখন মানে ডিমান্ডটা অনেক বেশি হয়ে গেছে আলটিমেটলি। তো বুঝতেই পারছো ইন্ডিয়ান ইকোনমি তো গ্রো করবেই এত পার্সেন্ট দিয়ে। সাথে আমরা যদি এই এই স্লাইডটাও দেখি, তাহলে দেখবো কি, ইন্ডিয়া কিন্তু ওয়ান অফ দ্য ফাস্টেস্ট গ্রোয়িং মেজর ইকোনমি, মানে ওয়ান অফ দ্য ফাস্টেস্ট গ্রোয়িং করছে, তাই না? মানে সব থেকে ভালো কিন্তু গ্রো করছে, যাতে তুমি এই লিস্টটা দেখলেও বুঝতে পারবে। কিন্তু ইন্ডিয়া দেখো, ইন্ডিয়ার জিডিপি কিন্তু এখন 2024-এ দেখো 7% বেড়েছে। সেখানে চায়নার দেখো 5%, ইউনাইটেড কিংডম দেখো 7%, মানে 0.7% বেড়েছে, জাপানের দেখো 1%। মানে এদিক থেকে দেখতে গেলে ইন্ডিয়া কিন্তু 1 নম্বরে আছে, তাই না? তো বুঝতেই পারছো। আর সাথে যদি, এটা কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা স্লাইড, ভালো করে বুঝবে। দেখো, ওটা আমরা দেখলামই, এই স্লাইডে আমরা দেখলাম যে ইন্ডিয়া গ্রোথ করলে মানে ঘর বাড়ি তো মানুষ করবেই, তাই না? ইন্ডিয়া যদি গ্রো করে তো ঘর বাড়ি মানুষ করবে, ঘর বাড়ি করলে মানুষ কি লোন নেবেই, তাই না? মানে মানুষের কাছে এত টাকা থাকে না, তো লোন নেবেই। ইন দ্য সেম ওয়ে দেখো, এই যে স্লাইডটা আমরা যেটা দেখছি, দেখো ইন্ডিয়ার এখানে ফোকাস করবে। ইন্ডিয়াতে যদি 45% মানুষ লোন নেয়, তার মধ্যে 12% লোক 45, ভালো করে বুঝবে, আবার বলছি, ইন্ডিয়াতে যদি 45% মানুষ লোন নেয়, তার মধ্যে 12% মানুষ এমন যারা ফর্মাল সোর্স থেকে এই লোনটা নিচ্ছে, টাকাটা ধার নিচ্ছে। ফর্মাল সোর্স মানে কি, যেমন ব্যাংক বা কোনো এনবিএফসি, মানে যেমন বাজাজ হাউজিং ফাইন্যান্স, মানে সিম্পলি এটা দিয়ে বোঝো যে যদি ইন্ডিয়াতে 45% মানুষ লোন নেয়, তাহলে মাত্র 12% লোক বাজাজ হাউজিং ফাইন্যান্স থেকে লোন নিচ্ছে, ঠিক আছে? এই সংখ্যাটা দেখো কত কম, জাস্ট কম্পেয়ার করো। ইউএসএ যদি 76% লোক লোন নেয়, তাহলে দেখো কত 66% মানুষ কিন্তু বাজাজ হাউজিং ফাইন্যান্স থেকে লোন নিচ্ছে। মানে ফর এক্সাম্পল আমি বলছি, মানে বুঝতে পারছো ইন্ডিয়াতে এখন কত মানুষ, মানে কত কম মানুষ ফর্মাল সোর্স থেকে লোন নিচ্ছে। এটা কারণ তোমরা আশেপাশে দেখেছোই, মানুষ যখন লোন দরকার হয়, মানুষের যখন টাকা দরকার হয়, তখন কিন্তু গ্রামের যারা ধনী ব্যক্তি থাকে তাদের কাছ থেকে কিন্তু টাকা ধার নিয়ে নেয়, তাই না? ব্যাংকে যাবার ঝামেলা টামেলা বেশি চায় না। তো বুঝতেই পারছো এটা কম। এটা যত বাড়বে তত কিন্তু এইসব কোম্পানির লাভ হবে। তো বুঝতেই পারছো এখনো তো ইন্ডিয়া তো কিছুই হয়নি, এখনো জাস্ট বাড়বে এখনো আর কি এতগুলো। জাস্ট এবার তোমাদের এটা বলার কারণ কি, এটা বলার কারণ দেখো, আরো বলি। দেখো, মেনলি তোমরা যারা এই শেয়ারটা পেয়েছো আইপিওতে, তোমাদের যাদের অ্যালটেড হয়েছে শেয়ারটা 70 টাকাতে, তারা সিম্পলি এটাকে হোল্ড করে রাখবে। কারণ যতই পড়ুক না কেন, এই 70 টাকায় কিন্তু আর কোম্পানির শেয়ার আসবে না। ট্রাস্ট মি, আসবে না, আসবে না মানে আসবে না।
এবার দেখো, সে কোনো যদি ভীষণ খারাপ কিছু হয়ে যায় সেটা তো আসতে পারেই, কিন্তু এই ভ্যালুয়েশনের দিক থেকে কিন্তু কোম্পানি 70 টাকায় আর আসবে না যতই পড়ুক। এবার যারা নতুন ফ্রেশলি ইনভেস্ট করতে চাও তারা জাস্ট একটু ওয়েট করে যাও, তার কারণ দেখো Q2 যে রেজাল্ট কিন্তু শুরু হয়ে যাচ্ছে। দেখো TCS এর কিন্তু 10 তারিখ রেজাল্ট, টাটা এলাক্সিরও 10 তারিখ রেজাল্ট, ইরিডারও কিন্তু 10 তারিখ রেজাল্ট, দেন আরো দেখো অ্যাভিনিউ সুপারমার্টের কিন্তু 12 তারিখ রেজাল্ট। তো বাই চান্স যদি কোম্পানি বাজাজ হাউজিং ফাইন্যান্স কোম্পানি যদি বাই চান্স খারাপ রেজাল্ট দেয় কোয়ার্টারলি, তাহলে কিন্তু শেয়ার নিচে আসবে। তো মোটামুটি শেয়ার যখন নিচে আসবে, যখন 50 থেকে 55 একটা পিতে আসবে, তখন কিন্তু যারা ইনভেস্টার, আমি কিন্তু কোনো ট্রেডারের কথা বলছি না, যারা ইনভেস্টার আছো তারা কিন্তু অবভিয়াসলি এটা ইন্টারেস্ট রাখতে পারো। তো সেই দিক থেকে একটা খুবই ভালো কোম্পানি A1 কোম্পানি। যারা আইপিওতে পেয়েছো তারা জাস্ট নিশ্চিন্তে হোল্ড করে রাখো, কারণ এমন কোম্পানি কিন্তু লাইফ টাইম একটা অপরচুনিটি নিয়ে আসে। তো বুঝতেই পারছো, সবকিছু তোমাদের সামনে অ্যানালিসিসটা। আর যারা এই চ্যানেলে প্রথমবার এসছো তাদের জন্য বলি, আমি কিন্তু এই সেপ্টেম্বর অক্টোবর মাসে এই মার্কেট যে ডাউন যায় কি বা এমন হয় কি সেটার একটা ইতিহাস বলেছি। দেন টাইটারের আমরা রেজাল্ট নিয়ে আলোচনা করেছি, কোয়ার্টারলি রেজাল্ট কেমন আপডেট দিয়েছে, আমরাও কিন্তু সবকিছু নিয়ে আলোচনা করেছি। যারা চ্যানেলে প্রথমবার এসছো তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর এই ভিডিওগুলো দেখে নিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল।